আজকে আমরা অল্টারনেটরের ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ভোল্টেজ রেগুলেশন এটা সম্পর্কে জানবো। তো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে মেনলি যেটা পড়ে যে অল্টারনেটরের উপরে যখন লোড পড়ে বা নো লোড অবস্থায় যে ভোল্টেজটা বা আমাদের ইনডিউসড ইএমএফটা পাই সেটা আস্তে আস্তে কি হয় ড্রপ হয়ে যেতে থাকে অল্টারনেটরের ভেতরে ইটসেলফ বিভিন্ন কারণের জন্য। সেটা তার লিকেজ রিঅ্যাকট্যান্সের জন্য হতে পারে। লিকেজ রিঅ্যাকট্যান্স কি আমি সেটা বলছি। তারপরে ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য ডিফারেন্ট কারেন্ট হতে পারে, তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স হতে পারে, তার ফলে টার্মিনাল ভোল্টেজটা ডিফারেন্ট হতে পারে। তো নো লোড অবস্থায় যে ভোল্টেজটা আমরা পাচ্ছি বা যে ইএমএফটা ইন্ডিউসড হচ্ছে সেটা কি হচ্ছে, সেটা ড্রপ হচ্ছে এই অল্টারনেটরের ভেতরে ইটসেলফ। তো এই ওভারঅল যে চরিত্র বা বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক। আর ভোল্টেজ রেগুলেশন হচ্ছে পার্টিকুলারলি অল্টারনেটরের উপরে নো লোড টু ফুল লোড অবস্থায় গেলে পরে যে ভোল্টেজের ডিফারেন্স হয়, যে ভোল্টেজের যে পার্থক্যটা তৈরি হয় সেটাকে আমরা ফুল লোড ভোল্টেজ দিয়ে ভাগ করলে কত শতাংশ করে করে আমাদের প্রতি 1 ভোল্ট মানে প্রতি 1 ভোল্ট ড্রপ হতে মানে মেন ভোল্টেজের জাস্ট মিনিট। ওকে, তো আমি রেগুলেশন নিয়ে বলছি। তো রেগুলেশনটা হচ্ছে বেসিক্যালি কি, যে তার ফুল লোড অবস্থায় একটা ভোল্টেজ আছে আর নো লোড অবস্থায় একটা ভোল্টেজ আছে। তো এদের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্সটা বেরোয় সেটাকে যখন আমি ফুল লোড ভোল্টেজ দিয়ে পার্সেন্টেজে কনভার্ট করি, ফুল লোড ভোল্টেজ দিয়ে ভাগ করে পার্সেন্টেজে ভাগ করি, তখন আমরা জানতে পারি যে প্রতি ফুল লোড ভোল্টেজের জন্য তার কত পার্সেন্ট হচ্ছে আমাদের কি হচ্ছে ফুল লোডে নো লোডের যে ভোল্টেজটা আছে তার সাপেক্ষে আমরা জানতে পারছি যে ফুল লোডে আমাদের কত পার্সেন্ট সেই ভোল্টেজের কত পার্সেন্ট অংশ হচ্ছে ড্রপ হচ্ছে। এই বেসিক্যালি এই অনুপাতটাকে আমরা কি বলছি, ভোল্টেজ রেগুলেশন। তো এটাকে আরো বিস্তারিত আমরা যখন যাচ্ছি তখন দেখবো। তো লোড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে অল্টারনেটরের ক্ষেত্রে তোমরা দেখো যে যখনই অল্টারনেটরের উপরে লোড চাপানো হয় তখনই অল্টারনেটর কি হয়, তার আউটপুট ভোল্টেজটা ডিফারেন্ট হতে থাকে। ইটস টার্মিনাল ভোল্টেজ দেখো এখানে বলেছে অ্যাজ দ্য লোড অন দ্য অল্টারনেটর ইজ চেঞ্জড ইটস টার্মিনাল ভোল্টেজ ইজ অলসো ফাউন্ড টু চেঞ্জ। তাহলে টার্মিনাল ভোল্টেজ কি হয়ে যায়, ডিফারেন্ট হতে থাকে। তো কোনো ক্ষেত্রে এমন ক্ষেত্রে হতে পারে যেখানে ভোল্টেজ মোস্ট অফ অল ক্ষেত্রে আমরা কমে যায় দেখি। আর বিশেষ স্পেশাল কিছু কেস আছে যেখানে কি হতে পারে ভোল্টেজ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটাকে ওভারঅল আমরা আজকে জানবো। এর মেন কারণগুলো কি? এর কারণ দেখো এখানে তোমাদেরকে 3টে মেন পয়েন্টকে হাইলাইট করা হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্স। ফার্স্ট অফ অল আর্মেচারের ভেতরে ইএমএফটা ইন্ডিউসড হয়েছে, আর্মেচারের ভেতরে ওয়াইন্ডিং করা আছে, সেই ওয়াইন্ডিং এর নিজস্ব রেজিস্ট্যান্স আছে। তো এখন যখন লোড চাপানো হয়েছে তখন আর্মেচারের লোডে যেরকম কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা সিমিলার ভাবে আর্মেচারের ওয়াইন্ডিং এর ভেতর দিয়ে যাচ্ছে, আর্মেচারের প্রত্যেকটা ফেজের ভেতর দিয়ে সেই কারেন্টটা যাচ্ছে। তো তখন আর্মেচারের প্রত্যেকটা ফেজের মধ্যে যে ওয়াইন্ডিং আছে তার যে রেজিস্ট্যান্স সেখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, রেজিস্ট্যান্স একটা বাধা দেবে সেখানে একটা ভোল্টেজ লস হবে, তাই তো? নেক্সট হচ্ছে এটাকে আমরা আইআর এর ড্রপ বলি। নেক্সট হচ্ছে লিকেজ রিঅ্যাকট্যান্স, এর জন্য একটা ভোল্টেজ ড্রপ। হোয়াট ইজ লিকেজ রিঅ্যাকট্যান্স? তো সেটাকে যদি আমরা এবার দেখতে থাকি পরপর আমরা প্রত্যেকটাকেই দেখবো। আর্মেচারের রেজিস্ট্যান্সের জন্য, রিঅ্যাকট্যান্সের জন্য, আর একটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশনস। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আর্মেচার রিঅ্যাকশনস। আর আর্মেচার রিঅ্যাকশনসটা একদম সম্পূর্ণ ডিপেন্ড করে কার উপরে, সেটা হচ্ছে লোডের পাওয়ার ফ্যাক্টরের উপরে। লোডটা কি টাইপের লোড, রেজিস্টিভ লোড নাকি ইন্ডাকটিভ লোড না ক্যাপাসিটিভ লোড বা এদের কম্বিনেশন, তার উপরে ডিপেন্ড করে কি হতে থাকবে, একটা ভোল্টেজ ড্রপ কিন্তু আমাদের ডিফারেন্ট হতেই পারে। তো এবার বিস্তারিত আমরা দেখতে থাকি। ফার্স্ট হচ্ছে ভোল্টেজ ড্রপ ইন আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে আর্মেচারের যে রেজিস্ট্যান্স আছে তার জন্য কি তার ভেতরে একটা আইআর এর পরিমাণ হচ্ছে ভোল্টেজ ড্রপ হয়, তাই তো? তাহলে আমরা যে ভোল্টেজ ড্রপ ভি, যে পরিমাণ ভোল্টেজটা কমে যায় সেই ভোল্টেজ ড্রপ ভি ইজিক্যাল টু বলতে পারি যে আর্মেচারের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট। আর্মেচারের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট বলতে এগেন এখানে বোঝানো হচ্ছে প্রত্যেকটা ফেজের, তাই তো? প্রত্যেকটা ওখানে 3 ফেজ হতে পারে, সিঙ্গেল ফেজ হতে পারে। সিঙ্গেল ফেজ হলে একটাই ফেজ থাকবে, 3 ফেজ অল্টারনেটর হলে পরে তার ভেতর 3টে সেপারেট কয়েল আছে। সেখানে 3টে কয়েলের রেজিস্ট্যান্সকে বলা হচ্ছে না, ইন্ডিভিজুয়াল একটা কয়েলের রেজিস্ট্যান্সকে বলা হচ্ছে। তো একটা কয়েলের ভেতর দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে ইনটু সেই কয়েলের রেজিস্ট্যান্স, তো এই দুটো গুণ করলে যেটা পাবো আমরা মান সেটাই হবে হচ্ছে কি ভোল্টেজ ড্রপ, আর্মেচারের জন্য ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, তো জেনারেটেড ইএমএফ এর থেকে এই
আইপি ফর মানে ফেজের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, এটাকে আমরা আই আই ইনটু আর বলি, তাই না? তো ভি ইকুয়ালস টু আই আর। তো সেই পরিমাণ ভোল্টেজটা যদি বাদ দিয়ে দিই জেনারেটেড ইএমএফ এর থেকে, তাহলে আমরা হচ্ছে বাকি টার্মিনাল ভোল্টেজটা পাবো। টার্মিনাল ভোল্টেজ যাকে ভি বলতে পারি সেটা পাবো। সেটা রেজিস্ট্যান্সের জন্য ড্রপ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ভোল্টেজ ড্রপ ইন আর্মেচার ডিউ টু লিকেজ রিঅ্যাক্টেন্স। এইটা হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ে। দেখো এটা ইন জেনারেল কেমন জিনিসটা হয়, আর্মেচারের ভেতর দিয়ে যখন কারেন্ট যাওয়া শুরু করে, সো আর্মেচারের কন্ডাক্টর গুলোর ভেতরে কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়, এটা সম্পূর্ণ এয়ার গ্যাপটাকে ক্রস করে সেটা স্টেটার টু রোটার বা রোটার টু স্টেটারের দিকে যায় না, ঠিক আছে? ম্যাগনেটিক ফ্লাক্সটা সম্পূর্ণ ওই এয়ার গ্যাপটাকে ক্রস করে না, এই এয়ার গ্যাপ থেকে নেক্সট পাশের পোলের দিকে চলে যায়। বা একটা টিথ, আমাদের যে ওয়াইন্ডিংটা করা আছে সেই ওয়াইন্ডিংটা অনেকগুলো স্লটের মধ্যে বসানো আছে, তো একটা স্লটের থেকে বেরিয়ে সেটা অন্য একটা স্লটের দিকে চলে যাচ্ছে। তো এই যে পার্টিকুলার ফ্লাক্সটাকে আমরা কি ধরনের ফ্লাক্স বলি, লিকেজ ফ্লাক্স, যেটাকে তোমাদের বইয়ের দুটো ছবির মধ্যে দেখানো হয়েছে, ঠিক আছে? ওহো, আবার কারেন্ট চলে যাচ্ছে। আজকে সবসময় কন্টিনিউ আমি ক্লাস নিতে পারছি না, আমার বারে বারে কারেন্ট চলে যাচ্ছে, একটা প্রবলেম হয়ে যাচ্ছে সমানে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একটা নয়েজ তৈরি হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারবে সেই প্রবলেমটাকে। তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি বয়ে ফেলা হয়, ক্লাসটাকে একটা ছোট টাইমের মধ্যে করে ফেলার। কারণ এই কারেন্ট চলে গেলে আমি হয়তো বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, আমার হয়তো মেশিনটা বন্ধ হয়ে যেতে পারে। তখন আমার দুবার এরকম হয়েছে, আমি সেটা ভিডিওটা রেকর্ড করতে গিয়ে পারি। তো এখন এই যে লিকেজ যে ফ্লাক্স, এটা কি বলে যে লিকেজ ফ্লাক্স। দেখো এখানে পোলের টিপ গুলো দেখতে পাচ্ছ, একটা টিপ থেকে একটা টিপের মধ্যে কি হচ্ছে, ফ্লাক্স গুলো বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো এটা একটা লিকেজ ফ্লাক্স হতে পারে। সিমিলার ওয়েতে পাশাপাশি থাকা টিপ গুলোর মধ্যে দিয়ে দেখলে পরে যে এখানে কি হচ্ছে, এই দুটো কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা ফ্লাক্স কি হচ্ছে, ঘুরে যাচ্ছে। এটা সেখান দিয়ে না গিয়ে দুটো অন্য জায়গা দিয়ে যাচ্ছে। তো এই টাইপের ফ্লাক্স গুলোকে কি বলছি আমরা, এগুলো পোলে হচ্ছে। এটা সিম্পল একটা পোল, সেই পোলের দিকে দেখতে পাচ্ছি, যে পোলের মধ্যে ফ্লাক্স গুলো কি হচ্ছে, সেটা সম্পূর্ণ ম্যাগনেটিক যে পাথটা ক্রিয়েট হয়, স্টেটার আমাদের, তারপরে হচ্ছে ওখান থেকে রোটারের মধ্যে যায়, রোটার থেকে বেরিয়ে এগেন স্টেটার, স্টেটার মধ্যে দিয়ে এসে সেটা একটা কমপ্লিট পাথ তৈরি করে। সেই পথকে ফলো না করে কিছু ফ্লাক্স লিক করে যাচ্ছে। আমরা তো জানি যে আমার লিক মধ্যে কোনো একটা বিকল্প পথ, যেটা অ্যাকচুয়াল পথ না, সেখান সেখান দিয়ে ছাড়া অন্য জায়গা দিয়ে যখন কোনো জিনিস বেরিয়ে চলে যাচ্ছে তখন তাকে লিক হয়ে যাওয়া বলি, তাই না আমরা? তো সিমিলার ওয়েতে ম্যাগনেটেরও যেখান দিয়ে যাওয়ার কথা সেখান দিয়ে না গিয়ে কি হচ্ছে, এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো একটা ডিফারেন্ট পাথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, এর ফলে ওর ভেতরে একটা রিঅ্যাকটেন্স ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, আর্মেচারের ভেতরে। তো ডিউ টু ওই পার্টিকুলার রিঅ্যাকটেন্সের জন্য তার ভেতরে একটা ডিফারেন্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আর্মেচার লিকেজ রিঅ্যাকটেন্স। আর্মেচারের লিকেজ রিঅ্যাকটেন্স যাকে এক্সএল দ্বারা সূচিত করা হয়, ঠিক আছে? এটাকে হচ্ছে এক্সএল বলে। আর এটা যে কারেন্ট থাকে সেই কারেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, হ্যাঁ, তার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এগিয়ে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সেল। এবার নেক্সট হচ্ছে আর্মেচার ভোল্টেজ ড্রপ ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন। দেখো তোমরা আর্মেচার রিঅ্যাকশন ডিসি মোটরের ক্ষেত্রে পড়ে এসেছো। ডিসি মোটরের ক্ষেত্রে আর্মেচার রিঅ্যাকশন যে জিনিস, এখানেও সেম। এখানেও আর্মেচার রিঅ্যাকশনটা সেম, যে আর্মেচারের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, ফলে আর্মেচারে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে, তাই একটা একটা অপোজিট একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে। তো এই অপোজিট ম্যাগনেটিক ফিল্ডটা কি করতে থাকে, এই ম্যাগনেটিক ফিল্ডের পরে এর ফলে তিন রকম হতে পারে। এই অপোজিট ম্যাগনেটিক ফিল্ডের ফলে তিন রকম ঘটনা ঘটতে পারে। সেটা কি হতে পারে, যে ধরো আমাদের পাওয়ার ফ্যাক্টর যে লোডটা আছে, সেই লোডটা হচ্ছে তিন টাইপের পাওয়ার ফ্যাক্টর আলাদা হতে পারে। একটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আলাদা, একটা জিরো ল্যাগিং বা সম্পূর্ণ ইন্ডাকটিভ লোড, জিরো ল্যাগিং বা যাকে কমপ্লিট ইন্ডাকটিভ লোড বলে। দেখো কমপ্লিট ইন্ডাকটিভ লোড হলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? কারেন্টটা 90 ডিগ্রি পিছিয়ে পড়বে। সেই ক্ষেত্রে cos 90 ডিগ্রি তার মান কত হবে, এগেন জিরো। cos 90 ডিগ্রির মান হচ্ছে জিরো, দ্যাটস ওয়াই এটা বলা হয়েছে যে জিরো ল্যাগিং। ল্যাগিং কেন, কারণ ভোল্টেজের তুলনায় কারেন্ট হচ্ছে পিছিয়ে পড়েছে, তো এই জন্য এটাকে ল্যাগিং বলা হয়েছে। আর যদি পিওরলি ক্যাপাসিটিভ হয়, পিওরলি ক্যাপাসিটিভ হলে পরে সেই ক্ষেত্রে কারেন্ট হচ্ছে 90 ডিগ্রি এগিয়ে যাবে, লিড করবে ভোল্টেজের সাপেক্ষে, 90 ডিগ্রি এগিয়ে থাকবে, এগিয়ে এগিয়ে চলবে, ঠিক আছে?
এর ফলে কি হবে, সেই ক্ষেত্রে যদি cos 90 ওখানে বসাই সেখানে মানটা আমরা জিরোই পাবো, কিন্তু কারেন্ট যেহেতু এগিয়ে আছে ভোল্টেজের থেকে তাই একে লিডিং বলা হয়েছে। তো জিরো ল্যাগিং আর জিরো লিডিং মানে পিওরলি এটা হচ্ছে লোডটা হচ্ছে কেমন, পিওরলি ইন্ডাকটিভ লোড জিরো ল্যাগিং, আর পিওরলি ক্যাপাসিটিভ লোড মানে হচ্ছে লিডিং। সো লোড আমাদের তিন টাইপের হতে পারে। এর ফলে আর্মেচারের ভেতরে যে কারেন্টটা ফ্লো করছে সেখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে, এর ফলে তিনটে ইউনিট পাওয়ার ফ্যাক্টরের জন্য, তিন টাইপের পাওয়ার ফ্যাক্টরের জন্য বা তিন টাইপের লোডের জন্য তিন রকম এফেক্ট হতে পারে। তো প্রথম আমরা দেখে নিই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আলা কোনো লোডকে যদি আমরা কানেক্ট করে থাকি। তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যুক্ত কোনো লোডকে কানেক্ট করলে সেটা কি হবে, সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে আর্মেচারের ক্ষেত্রে, কিন্তু আর্মেচারের মধ্যে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড মেন ম্যাগনেটিক ফ্লাক্সকে কি করবে, ওখানে হচ্ছে তার ক্ষেত্রে হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট হবে। ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট কি হবে, দুটো ম্যাগনেটিক ফিল্ডের রেজাল্ট্যান্ট যেটা হবে সেই দিকে ম্যাগনেটিক ফিল্ডের দিকটা হয়ে যাবে, সেটা একটু সামান্য বেঁকে যায়। তো মেন ম্যাগনেটিক ফিল্ড আর তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা হচ্ছে আর্মেচারের ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সঙ্গে রিয়াক্ট করে ক্রস ম্যাগনেটাইজিং মানে একটা ক্রস, তাদের মাঝখানে একটা অংশ কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের দিকটা হবে, তখন মেন অ্যাক্সিসটা পাল্টে যাবে ম্যাগনেটিক ফ্লাক্সের। এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আলা কোনো লোডকে কানেক্ট করলে পরে এই আর্মেচার রিয়াকশনের ক্ষেত্রে এটাই ঘটে। তো এর ফলে সামান্য ভোল্টেজ কিছুটা ড্রপ হবে। নেক্সট হচ্ছে যদি আমরা জিরো ল্যাগিং বা পিওরলি ইন্ডাকটিভ লোডকে কানেক্ট করি তাহলে কি হবে, এই ক্ষেত্রে আর্মেচারের মধ্যে যেটা হবে, আর্মেচারের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করবে সে কি করবে, সে হচ্ছে মেন ম্যাগনেটিক ফ্লাক্সকে কি করবে, একদম ডাইরেক্টলি অপোজ করবে, মানে একদম স্ট্রেট লাইনে থাকবে, তারা একই লাইন বরাবর থাকবে। তো পিওরলি ইন্ডাকটিভ লোড চাপালে পরে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেট আপ হবে আর্মেচারের ভেতরে সেটা কি করবে, মেন ম্যাগনেটিক ফ্লাক্সের সঙ্গে একই লাইনে হবে, একই সরলরেখায় হবে, ফলে একে অপরকে অপোজ করবে, অপোজ করে কি করবে, রেজাল্ট্যান্ট যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটাকে কমিয়ে দেবে, ডিম্যাগনেটাইজ করবে। সো পিওরলি ইন্ডাকটিভ কোন লোডকে কানেক্ট করলে আর্মেচার রিয়াকশনের জন্য কি হবে, ডিম্যাগনেটাইজিং এফেক্ট হবে। এটা কি করে হবে, ডিম্যাগনেটাইজিং এফেক্ট। ম্যাগনেটের চুম্বকের চুম্বকত্ব হারিয়ে যাওয়াটাকে আমরা ডিম্যাগনেটাইজ বলি। তো এখানেও কি হবে, আমাদের যে টোটাল ম্যাগনেটটা তৈরি করা হয়েছে সেই ম্যাগনেটে কিছুটা পাওয়ার কমে যেতে থাকবে। তো এটা হচ্ছে একটা ডিম্যাগনেটাইজিং এফেক্ট করবে। এর ফলে কি হবে, এর ফলে এগেইন আমাদের ভোল্টেজটা কিছুটা কমে যাবে, তাই তো। একে কম্পেনসেট করবো কি করে, একে কম্পেনসেট করার জন্য আমাদের যে ফিল্ড আছে ফিল্ডের এক্সাইটেশনকে বাড়াতে হবে। আমাদের যে রোটেটিং ফিল্ড টাইপ হোক বা স্টেটরের ফিল্ড টাইপ হোক, ঠিক আছে, সেই বোধ ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ম্যাগনেটিক যে ফিল্ড সিস্টেমটা তৈরি করেছি সে তার এক্সাইটেশন বাড়াতে হবে। অতএব আমাদেরকে মোর ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, তাহলে বেশি পরিমাণ কারেন্ট যাবে, সেক্ষেত্রে ও আরো বেশি ম্যাগনেট তৈরি করবে, ওই ডিম্যাগনেটাইজিং এফেক্টটাকে কমানোর জন্য বা ওটাকে অবসোলেট করে দেওয়ার জন্য। তখন গিয়ে টার্মিনাল ভোল্টেজ এগেন ঠিক জায়গায় এসে দাঁড়াবে, যেটা থাকার দরকার। এবার 3 নম্বর কেস, সেটা হচ্ছে জিরো লিডিং। জিরো লিডিং এর ক্ষেত্রে যেটা মানে হচ্ছে আমাদের লোডটা এখন পিওরলি ক্যাপাসিটিভ লোড। পিওরলি ক্যাপাসিটিভ লোড অবশ্যই লিডিং কারেন্ট নিতে থাকবে অল্টারনেটর থেকে, তাই তো। এবার লিডিং কারেন্ট নেওয়ার ফলে কি হবে, ওর মধ্যে তো আর্মেচার রিয়াকশন হবে, কারণ আর্মেচারের ভেতর দিয়ে যখনই কারেন্ট যাবে তখন আর্মেচারের ভিতরে কারেন্টের ফলেই তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সো আর্মেচার নিজেও ইটসেলফ একটা ম্যাগনেট তৈরি করবে, এই ম্যাগনেট মেন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কি করবে, একদম সেম লাইনে থাকবে আর একই দিকে হবে। এর ফলে কি হবে, ওভারঅল দুজনের দুটো ম্যাগনেটিক ফিল্ড একসঙ্গে জুড়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে। এর ফলে কি হবে, মোর ম্যাগনেট তৈরি হয়ে যাবে, মানে রোটারের ম্যাগনেট, রোটারে বা আমাদের যে ফিল্ড সিস্টেম আছে তার যে ম্যাগনেট আর আর্মেচারের ম্যাগনেট, এরা একে অপরকে এনহ্যান্স করবে, বৃদ্ধি করতে সাহায্য করবে। তো ওভারঅল কি হবে, আমাদের টোটাল অল্টারনেটরের ভেতরে ওভারঅল ম্যাগনেটিক ক্ষমতাটা বেড়ে যাবে। এর ফলে কি হবে, এর ফলে সার্টেনলি ভোল্টেজ মানে বেড়ে যাবে। মানে তুমি যে মুহূর্তে পিওরলি ক্যাপাসিটিভ লোড লাগাচ্ছ সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ভোল্টেজ অনেক বেশি, আউটপুট ভোল্টেজ বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এটা একটা এদিকে এক্সাইটেশন তুমি বাড়াওনি, কোনো এক্সাইটেশনকে বাড়ানো হয়নি, স্টিল অল্টারনেটর লোড করার সাথে সাথেই সেটা পিওরলি ক্যাপাসিটিভ লোড করার সাথে সাথে বা ক্যাপাসিটি লোড করার সাথে সাথে কি হচ্ছে, ভোল্টেজটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে।
ওকে, এখানে কোনো ইন্ডাকটিভ লোড বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে রেজিস্টিভ লোড নেই, মনে করা হচ্ছে যে পিওরলি ক্যাপাসিটিভ লোড। এর ফলে এই যে বেশি ভোল্টেজ তৈরি হয়ে যায়, এটাকে কম্পেনসেট করতে হবে, এগেন সেম জায়গায় নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজকে কমানোর জন্য ফিল্ড এক্সাইটেশনকে কি করা হয়, কমানো হয়। তাহলে তিনটে ঘটনা হয় আর্মেচার রিয়াকশনের ফলে। আর্মেচার রিয়াকশনের ফলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আলা লোড মানে রেজিস্টিভ লোড লাগালে পরে, পিওরলি রেজিস্টিভ লোড লাগালে পরে ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট দেখতে পারি। এবার ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট কমানোর জন্য কম্পেনসেটিং ওয়াইন্ডিং আরো ডিফারেন্ট মেথড আছে, সেগুলোকে অ্যাপ্লাই করা হয়। ইউনিটি এবার যদি জিরো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আলা যদি কোনো মেশিন মানে কোনো লোডকে কানেক্ট করা হয়, মানে হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ লোডকে কানেক্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে ডিম্যাগনেটাইজিং এফেক্ট হয়। আর জিরো লিডিং বা পিওরলি ক্যাপাসিটিভ লোডকে কানেক্ট করলে অল্টারনেটরের সঙ্গে আর্মেচার রিয়াকশনের ফলে সেখানে কি হয় না, মোর ভোল্টেজ ইনডিউসড হয়। তো সেটাকে কমানোর জন্য ফিল্ডের এক্সাইটেশনকে আরো কমানো হয়। এবার এই যে টোটাল এদের ফলে আর্মেচারের ভেতরে, এবার দেখো আর্মেচারের ভেতরে এই টাইপের বাধাগুলো কাজ করছে, এর ফলে ভোল্টেজ গুলো ডিফারেন্ট হতে থাকছে, আউটপুট ভোল্টেজটা টার্মিনাল ভোল্টেজ কম বেশি হচ্ছে। তো সেটাকেই তোমাদের এখানে বইয়ে যে ছবিতে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের জন্য যে ঘটনাটা ঘটে সেটা এখানে দেখানো, ঠিক আছে। এবার দেখো ফিগার 3 তে এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য যেরকম হবে অল্টারনেটরের নো লোডের ক্ষেত্রে ইএমএফ এটা, লোড ইনডিউসড ইএমএফ এটা, আর টার্মিনালে আমরা এই পার্টিকুলার নিচের লাইনটা যেটা দেখতে পাচ্ছি এই পরিমাণ টার্মিনাল ভোল্টেজ পাবো। তো নো ইএমএফ যেটা নো লোড ইএমএফ, যখন অল্টারনেটরে কোনো লোড দেওয়া হয় তখন ইএমএফ এর মান যা ছিল তার তুলনায় টার্মিনাল ভোল্টেজ বা সেই সময় ভোল্টেজের যা মান ছিল তার তুলনায় টার্মিনাল ভোল্টেজ অনেক কম পাচ্ছি না। এটা ত্রিভুজের একটা ভূমিতে আছে, আর এটা ত্রিভুজের অতিভুজ, অতিভুজ সবসময় বড় হয় আর ভূমি সেক্ষেত্রে ছোট হয়, তাই তো, যদি এটা আপনার সমকোণী ত্রিভুজ ধরে নেওয়া হয়, তাই না, এটা হতেই হবে। এটা দেখানো হয়েছে। তারপরে এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কেমন ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে সমস্ত প্যারামিটারস গুলোকে। আর এটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কিরকম রিপ্রেজেন্টেশনটা হবে। তো ভোল্টেজটা যে বেড়ে যায় সেটাই দেখো এখানে দেখতে পাচ্ছ যে ইনডিউসড ইএমএফটা দেখো এখানে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ অনেক বড় হয়ে গেছে। ইনডিউসড ইএমএফটা অনেক বড়, নো লোড অবস্থায় জানা ইএমএফ ছিল তার থেকে ইনডিউসড হওয়া ইএমএফ অনেক বেশি হয়ে গেছে। টার্মিনাল ভোল্টেজ বাকি এই দুটো ড্রপ হয়েছে বলে টার্মিনাল ভোল্টেজ কম হয়ে গেছে, কিন্তু ইনডিউসড হওয়া ইএমএফ এর মান অনেক বেশি হয়ে গেছে ডিউ টু ক্যাপাসিটিভ লোড, পিওরলি ক্যাপাসিটিভ লোড। এবার আমরা দেখে নেবো যে অল্টারনেটরের রেটিং। তো এটা আগের দিন আমরা জেনেছি যে অ্যাজ দ্য পাওয়ার ফ্যাক্টর ফর এ গিভেন ক্যাপাসিটি লোড ডিটারমাইন দ্য লোড কারেন্ট। তাহলে দেখো আমরা আগের দিনই জেনেছি যে কোনো লোড যেটা অল্টারনেটরের সাথে কানেক্ট করা হচ্ছে তার পাওয়ার ফ্যাক্টরটাই ডিটারমাইন করে যে লোড কারেন্টটা কত হবে, তাই না। তো যদি খুব পোর পাওয়ার ফ্যাক্টর আলা মেশিন হয় সেক্ষেত্রে যদি 1000 ওয়াট পাওয়ার নেয় তার ক্ষেত্রে কারেন্টের মান অনেক বেশি হবে কম্পেয়ার টু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আলা কোনো লোড যদি 1000 ওয়াট পাওয়ার নেয় তাহলে কারেন্টের মান অনেক কম হয়, ঠিক আছে। আবার যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আলা কোনো ইয়ে হয়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লিডিং ল্যাগিং, বোথ ক্ষেত্রে কি হবে, লিডিং কারেন্ট আর ল্যাগিং কারেন্টের জন্য সেম পরিমাণ পাওয়ার নিতে গেলে অল্টারনেটর থেকে অল্টারনেটরের মধ্যে কি হবে না অনেক বেশি কারেন্টের মান পরিবর্তন হতে থাকে। এবার অল্টারনেটরের বাইন্ডিংস গুলোর একটা কারেন্ট লিমিটেশনস আছে, সেকেন্ডলি সেখানে একটা ভোল্টেজ ড্রপ হয়, সেখানে একটা এনার্জি লস হয়, তাই তো, হিট হয়। তো এই সমস্ত জিনিসকে কনসিডার করেই আমরা ঠিক করেছি যে অল্টারনেটর রেটিং লেখার সময় তার ট্রু বা অ্যাকচুয়াল পাওয়ারটাকে লেখা হবে না, তার গায়ে লেখা হয় হচ্ছে তার ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, যে ম্যাক্সিমাম কত ভোল্টেজে সে কত কারেন্ট দিতে পারে এই দুটোর গুণফল দিয়ে অল্টারনেটরে কি করা হয়েছে, রেটিং করা হয়েছে, যাকে আমরা ভিএ রেটিং বলি। ভোল্ট অ্যাম্পিয়ার এই 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 দুটো এককের গুণফলটাকে আমরা বলেছি। সো এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার বলতে পারি, তাকে এগেন আবার 1000 দিয়ে ভাগ করলে তাকে মেগা ভোল্ট অ্যাম্পিয়ার, সো গিগা ভোল্ট অ্যাম্পিয়ার, সো অন, আমরা এইভাবে চলতে পারি। রাদার দেন আমরা কাকে ব্যবহার করিনি, কিলো ওয়াট বা ওয়াট বা মেগাওয়াট একে ব্যবহার করিনি। ওয়াট হচ্ছে ট্রু বা অ্যাকচুয়াল,
পাওয়ারের ইউনিট, বাট একে আমরা ইউজ করিনি, কারণ ট্রু বা অ্যাকচুয়াল পাওয়ার নিতে গেলে ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টর লোড কি হবে, কারেন্টের মান ডিফারেন্ট হতে থাকবে। কোনো ক্ষেত্রে কারেন্টের মান খুব বেশি হয়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মেশিন অনেক বেশি কম কারেন্ট নেবে, কিন্তু লিডিং বা ল্যাগিং বোথ পাওয়ার ফ্যাক্টর কোনো লোড অনেক বেশি অ্যামাউন্টের কারেন্ট নিতে থাকবে। তো ভীষণ পোর পাওয়ার ফ্যাক্টর মেশিনকে কানেক্ট করলে সেম পাওয়ার নিতে গেলে তার কারেন্টের মান হিউজ অ্যামাউন্ট হয়ে যাবে, যেটা অল্টারনেটরকে বার্ন করতে পারে, ডিস্ট্রয় করতে পারে, ঠিক আছে, ওয়াইন্ডিংকে ড্যামেজ করতে পারে। তো এই জায়গা থেকে বাঁচার জন্য আমরা কি করেছি, অল্টারনেটরে ম্যাক্সিমাম ভোল্টেজ আর ম্যাক্সিমাম কারেন্ট যেটা দিতে পারে সেই দুটো গুণ করে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটাকে আমরা বলেছি। মানে অল্টারনেটরের অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা বেসিক্যালি অল্টারনেটর রেটিং রূপে কনসিডার করেছি। ওকে, এবার আমরা আমাদের আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। আমাদের দুটো ছিল, ক্যারেক্টারিস্টিক্সটা দেখা, কোন কোন কারণে অল্টারনেটরের ভিতরে ভোল্টেজ ড্রপ হয় সেটা আমরা জানলাম, কত পরিমাণ হতে পারে, কোন ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ কেমন হবে সেটা জানলাম। এবার আমরা জেনে নেব যে হোয়াট ইজ ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন এই শব্দটা খুব বেশি শুনবে তোমরা, ভোল্টেজ রেগুলেশন এটাকে পার্সেন্টেজে আমরা ইন জেনারেল রেফার করি। তো ভোল্টেজ রেগুলেশনটা কি বলছে, যে দ্য ভোল্টেজ রেগুলেশন অফ অ্যান অল্টারনেটর ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য rise in voltage when load is reduced from full rated value to zero। তাহলে বুঝতে পারলে, নো লোড এইটা বলছে যে অল্টারনেটর উপরে ম্যাক্সিমাম লোড চাপানো আছে, সেই মুহূর্তে আমরা সে একটা 100 ভোল্ট দেখতে পাচ্ছি, মনে করো 100 ভোল্ট দেখতে পাচ্ছি। এবার আমরা লোডটাকে কমিয়ে কমিয়ে একদম জিরো করে দিলাম, মানে নো লোড করে দিলাম। নো লোড করলে দেখবো এই 100 ভোল্টেজটা অল্টারনেটর 100 দিচ্ছে না, তখন অনেক বেশি ভোল্টেজ দিচ্ছে। সে মনে করো এখানে 110 দিচ্ছে, 110 ভোল্ট দিচ্ছে আউটপুট, তার মানে এখানে 10 ভোল্ট অতিরিক্ত বৃদ্ধি হয়ে গেল। তো এই 10 ভোল্টটাই তার ফুল লোড ভোল্টেজের, মানে 100 ভোল্টেজের কত পার্সেন্ট, এক্ষেত্রে 10%। তো এইটাকেই বলবো হচ্ছে আমরা কি না ভোল্টেজ রেগুলেশন। মানে ফুল লোড থেকে নো লোডে নিয়ে গেলে অল্টারনেটরকে তার ভোল্টেজের যতটা বৃদ্ধি পায়, সেই ভোল্টেজটা তার ফুল লোড ভোল্টেজের কত পার্সেন্টেজ, সেটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। মানে আমাদের ফুল লোড অবস্থায় একটা অল্টারনেটর 240 ভোল্ট দেয়, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যখন নো লোড করে দেওয়া হলো তখন সেটা গিয়ে 260 ভোল্ট দিচ্ছে, তাহলে এখানে 20 ভোল্ট বৃদ্ধি পেল। কত ভোল্ট থেকে 20 ভোল্ট বৃদ্ধি পেল, 240 ভোল্ট থেকে সেটা আরো বৃদ্ধি পেয়ে গিয়ে 260 ভোল্ট হলো, তার মানে এখানে 20 ভোল্ট বৃদ্ধি পেল। তো এখানে এই 20 ভোল্টেজটাকে 240 ভোল্টের কত পার্সেন্ট সেটা বার করাকে আমরা কি বলি, ভোল্টেজ রেগুলেশন। তো ওর জন্য বলা হয়েছে যে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে নো লোডে অবশ্যই ভোল্টেজ বেশি হবে, মাইনাস ফুল লোড ভোল্টেজ। সো আমাদের এক্সাম্পলে মনে করো নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ, তাই তো, এটাকে করে একে 100 দিয়ে গুণ করলে আমরা কি জানতে পারি, ভোল্টেজ রেগুলেশন। এবার এক্সাম্পলে দেখো আমরা 240 বলেছিলাম, তো আমাদের হচ্ছে নো লোড অবস্থায় ভোল্টেজটা গিয়ে পৌঁছেছিল 260, তাহলে এখানে 260 বসাবো মাইনাস 240, তাহলে কত হচ্ছে 260 মাইনাস 240 মানে হচ্ছে এখানে 20 ভোল্ট, ওপরের ডিফারেন্সটা 20 ডিভাইডেড বাই 240, কারণ ফুল লোড অবস্থায় ভোল্টেজটা ছিল 240 দিয়ে ভাগ করবো। তো এটা যদি আমি একটু ক্যালকুলেটরে করে নিই, আমি এক্সাম্পলটাকে একটু ক্যালকুলেটরে করে নিই, তাহলে আমি দেখতে পারবো 8.33%। তার মানে ওই অল্টারনেটরটার ভোল্টেজ রেগুলেশন হবে 8.33%। সিমিলার ওয়েতে এখানে একটা এক্সাম্পল তোমরা আমরা দেখতে পাচ্ছ যে when the load of a moving removed from a AC generator, its terminal voltage raised to 480 volt at full load to 660 volt at no load. Calculate the voltage regulation.
সো ইজি অঙ্ক। এখানে বলেছে যে যখন ফুল লোড অবস্থায় ছিল জেনারেটরটা তখন তার ভোল্টেজ ছিল হচ্ছে 480 ভোল্ট, কিন্তু তাকে যখন সম্পূর্ণ লোড মুক্ত করা হলো এবার অল্টারনেটরটা জেনারেট করছে, তো ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা আউটপুট পাচ্ছি সেখানে কত ভোল্টেজ 640 ভোল্ট হয়ে গেল। মানে যখন ফুল লোড অবস্থায় ছিল তখন 480 ভোল্ট, আর যখন লোড সম্পূর্ণ সরিয়ে দেওয়া হলো তখন তার ভোল্টেজ হয়ে গেল 660 ভোল্ট। তো ভোল্টেজ এখানে বৃদ্ধি পেল। তো এই বৃদ্ধিটাই তার ফুল লোড ভোল্টেজের কত পার্সেন্টেজ, দেখো এখানে তার জন্য বসানো হয়েছে যে 660 ভোল্ট মানে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ, এইটাকে গুণ করা হয়েছে 100, তাহলে দেখা যাচ্ছে 37.5%, মানে তার ভোল্টেজটা কি হয়েছে 37.5% বৃদ্ধি পেয়ে গেছে ফুল লোড টু নো লোড ভোল্টেজ গিয়ে, ঠিক আছে। তাই দ্যাট ইজ কল্ড দ্য ভোল্টেজ রেগুলেশন। এবার দেখো এখানে বলেছে দ্য percentage regulation varies considerable depends on the power factor and load. So লোডটা কেমন তার উপরে আর তার পাওয়ার ফ্যাক্টর কত তার উপরে কি করে পার্সেন্টেজ অফ রেগুলেশনটা পাল্টায়। ফুল লোড আছে সেই সময় পার্সেন্টেজ অফ রেগুলেশন একরকম, যখন হাফ লোডে অল্টারনেটরটা আছে তো দ্যাট ইজ টাইম হচ্ছে ভোল্টেজ রেগুলেশনটা ডিফারেন্ট, তাই না। এগেইন সিমিলার ওয়েতে ইন্ডাকটিভ লোড বা ক্যাপাসিটিভ লোড বা রেজিস্টিভ লোড এই ডিফারেন্ট টাইপের লোডের জন্য বা তাদের কম্বিনেশনের জন্য কি হতে পারে ভোল্টেজ রেগুলেশন এফেক্টেড হতে পারে বা ডিফারেন্ট হতে পারে। And as we have seen that from leading power factor the terminal voltage increase with load, and for lagging power factor the terminal voltage fall with load, তাই তো। তো এই ক্ষেত্রে এই দুটো হয়, লিডিং এর ক্ষেত্রে ভোল্টেজটা বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে, লিডিং কারেন্ট নেওয়া শুরু করলে, আর ল্যাগিং এর ক্ষেত্রে বলছে যে কারেন্ট অবশ্যই ভোল্টেজটা কি হয় বেশি ফল করে আর কি, ঠিক আছে। তো এই দুটো এফেক্ট ওখানে আসতে থাকবে, ফলে পার্সেন্টেজটা কি হবে ভোল্টেজ রেগুলেশনটা ডিফারেন্ট হবে। তো আজকে ওভারঅল এইটুকুই টপিক ছিল। তো থ্যাংক ইউ। এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক। এখানে যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি সেটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করব। তো আলটিমেট আর আরেকটা জিনিস যেটা ছিল কালকে, জাস্ট আমি দেখে নিচ্ছি এখানে আর কিছু যদি বলার মতন থাকে তো আমি দেখে নিচ্ছি। এখানে অল্টারনেটর এক্সাম্পল দিয়েছিল যে অঙ্কটা এখানে, আচ্ছা ম্যাথটা করার জন্য। ওকে ঠিক আছে, আমি ম্যাথের পোর্শনটা পরে ঢুকছি আরো। অ্যাকচুয়ালি ওভারঅল এই কনসেপ্টটা আগে তৈরি করতে চাইছি, তারপরে ডিটেলিং কিছু জায়গা বাকি থাকলে অবশ্যই সেটাকে আমি শেষ করে দেবো, কোনো প্রবলেম নেই। এখানে এইটুকুই আছে। পরের দিন আমরা প্যারালাল অপারেশন যে টপিকটা আছে সেখানে চলে যাবো, অল্টারনেটরের প্যারালাল অপারেশন অ্যান্ড সিনক্রোনাইজেশন অফ থ্রি ফেজ অল্টারনেটর। আর লাস্ট একটা টপিক হচ্ছে ব্রাশ অল্টারনেটর। এটা বললে আমাদের মোটামুটি অল্টারনেটর শেষ হয়ে যাবে। আর তার কিছু ছোট জিনিস থাকবে, যেরকম যে সিনক্রোনাইজেশন করার সময় বিভিন্ন মেথড গুলোকে অ্যাপ্লাই করা হয় সেগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, প্যারালাল অপারেশন এন্ড সিনক্রোনাইজেশন। প্যারালালি মানে একাধিক একের অধিক অল্টারনেটরকে একসঙ্গে কানেক্টেড করা করে একটা কমন লোডকে পাওয়ার সাপ্লাই করা, বা একাধিক জায়গা থেকে পাওয়ার জেনারেট করে সেটাকে একটা কমন লাইনে ফেড করা, এবং সেই কমন লাইন থেকে ডিফারেন্ট ডিফারেন্ট লোড সেন্টার বা লোড গুলো ডিফারেন্ট ডিফারেন্ট লোড বিভিন্ন জায়গা থেকে যাতে নিতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন পড়ে, যে কনসেপ্টটা সেটা হচ্ছে প্যারালাল অপারেশন করা, মানে একাধিক অল্টারনেটরকে একসঙ্গে কানেক্ট করা, এটাই টপিক। তো এই যে দুটো অল্টারনেটরকে একসঙ্গে সিনক্রোনাইজ করা হবে এক তালে যাতে দুজন ভোল্টেজ তৈরি করতে পারে, ঠিক আছে, কারোরটা এগিয়ে পিছিয়ে ভোল্টেজ তৈরি হতেই পারে। তো সেখানে সিনক্রোনাইজেশনটা হতে চাইবে না, খুব কেমন শর্তে কিভাবে আমরা করি দ্যাট ইজ দ্য ডিটেইলড এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এটা একটা ইন্টারেস্টিং পার্ট। আচ্ছা, কারোর যদি ইন্টারেস্ট না পেতে থাকো এই ভিডিওগুলোতে তো প্লিজ অবশ্যই জানাবে, চেষ্টা করবো আরো ইমপ্রুভ করার, আরো বেটার ওয়েতে যদি কোনো উপায় থাকে সেইভাবে করার। ডিউ টু লকডাউনের জন্য কিছুটা সমস্যা তো হচ্ছেই এইভাবে ক্লাস নিতে, সামনাসামনি ইন্টারাকশনের ফলে যতটা ভালো হতো, তো এখানে সেই গ্রাফিক্যাল ইউজটাও করা যাচ্ছে না, খুব বেশি মাত্রায় হেভি ইউজ করতে গেলে সাফিসিয়েন্ট মুশকিল, এমনিতেই ভিডিওটা বানাতে প্রচুর টাইম লেগে যাচ্ছে, আর রেকর্ডিং করা, তারপরে তাকে সাইজটাকে ছোট করা, এগেন সেটাকে আপলোড করা, তারপর তোমাদেরকে সেটা শেয়ার করা।
ওকে, আর কয়েকদিন ধরেই খুব খারাপ চলছে ওর জন্য। ওকে, ঠিক আছে। বাকি ওভারঅল এইটুকুই ছিল আজকে ক্যারেক্টারিস্টিক্স আর হচ্ছে রেগুলেশনস নিয়ে। যদি কারোর কোনো রকম ডাউট থাকে অবশ্যই জানাবে, এবং সেটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। কোনো প্রবলেম নেই। আমি চাই তোমরা যাতে ফিডব্যাকটা দাও, ঠিক আছে? আর তোমরা কমেন্টের মধ্যে তোমাদের রোল নাম্বার সেকশনটা লিখে দেবে। ওকে, সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।